হ্যালো 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 স্টুডেন্ট, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে তোমরা জানাবে যে অডিও ক্লিয়ার আছে কিনা। অডিও ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবে। দেখো, আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে জ্যামিতির একটা অংশ, বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বা মাধ্যমিকের জন্য। শর্ট কোশ্চেনের লেকচার হচ্ছে আজকে। এটা পার্ট ওয়ান, ঠিক আছে? পার্ট ওয়ানে আমরা সাধারণত এমসিকিউ গুলো করাই, অর্থাৎ শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যা পর্যন্ত। তো কতগুলো অঙ্ক রয়েছে আমরা আজকে চেক করব। আর বেশিরভাগ অঙ্ক, মানে সব অঙ্কগুলোই কিন্তু প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া, পুরনো প্রশ্ন বিচিত্রা থেকে। ঠিক আছে, যাদের কাছে পুরনো প্রশ্ন বিচিত্রা আছে সেই বই কিন্তু তোমরা ফলো করতে পারো। পুরনো প্রশ্ন বিচিত্রা বলতে যেটা তোমার মাধ্যমিক 25-এর জন্য যেটা বেরিয়েছিল সেই প্রশ্ন বিচিত্রার বৃত্তের যে স্পর্শক চ্যাপ্টারটা রয়েছে সেটার থেকে আমি পড়াচ্ছি। ঠিক আছে, তার এমসিকিউ গুলো সম্পূর্ণ করিয়ে দেবো। এমসিকিউ আর শূন্যস্থান পূরণ আর যে সত্য মিথ্যা রয়েছে সেইগুলো। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবে যে সব ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, তাহলে আমি অঙ্কগুলো স্টার্ট করব। দেখো, তাহলে আমরা প্রথম দাগের অঙ্কটা করছি। বলছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত? দেখো, পরস্পর যদি ছেদ না করে তাহলে এটা একটা বৃত্ত আর এখানে একটা বৃত্ত রয়েছে, তাহলে এদের কিন্তু টোটাল দেখো চারটে স্পর্শক তৈরি হবে। এটা হচ্ছে দুটো, এরকম ভাবে যাবে হচ্ছে তিনটে, আর এরকম ভাবে যাবে হচ্ছে চারটে। টোটাল এরকম চারটে স্পর্শক তৈরি হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। দুই দাগেরটা কি বলছে? একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি কি হবে? স্পর্শক দুটো সমান্তরাল হবে। এটার অ্যান্সার হচ্ছে সমান্তরাল, অপশন বি। ঠিক আছে, যদি আমরা ব্যাসে প্রান্তিক বিন্দু থেকে আমরা অঙ্কিত স্পর্শক টানি তাহলে সেটা কিন্তু সমান্তরাল হবে। এবার যদি বলো স্যার ছবিটা দেখিয়ে দিন, তাহলে বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে, বৃত্তের কোনো একটা ব্যাস রয়েছে, ধরো এখান থেকে ব্যাস রয়েছে এত দূর, তাহলে এইখানে যে স্পর্শকটা হবে আর এইখানে যে স্পর্শকটা হবে, এই দুটো স্পর্শক কিন্তু সমান্তরাল হবে। বুঝতে পারলে? সমান্তরাল কিন্তু হবে। ঠিক আছে, তিন দাগেরটাই চলে আসছি। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? তার মানে এবার স্পর্শ করছে, স্পর্শ করা মানে কি স্যার? ভেতরে বৃত্ত হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, অন্তঃস্পর্শ মানে ভেতরে, তাহলে এর স্পর্শকের সংখ্যা তো একটাই হবে, এরকম ভাবে যাবে। তাহলে এরকম ভাবে যদি যায় তাহলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হবে? আমরা দেখতে পাচ্ছি একটাই হবে, তাহলে এক হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, যে প্রশ্নটা বুঝতে পারবে না সেটাই কিন্তু আমাকে জিজ্ঞেস করবে। যারা যারা লাইভে রয়েছে তারা অবশ্যই কিন্তু জিজ্ঞেস করে নেবে। চলে আসছি আমরা পরেরটায়, চার দাগেরটা দেখো। তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত তিনটির কেন্দ্র যোগ করলে কি হবে? এটা একদমই ইজি অঙ্ক। যদি আমরা তিনটে বৃত্তকে পাশাপাশি রাখি, এরকম ভাবে যদি রাখি, ঠিক আছে, তো দেখো আমি হাত দিয়ে আঁকছি বলে কিন্তু এরকম হবে, আবার জাজ করতে যেও না আমায়। ঠিক আছে, আমি এগুলো সব হাত দিয়ে আঁকছি। তাহলে এর কেন্দ্রগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে যে আমরা ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজটা অলওয়েজ কিন্তু সমবাহু ত্রিভুজ হবে। অলওয়েজ কি হবে? সমবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এগুলো এগুলো বেশিরভাগই থিওরি পার্ট রয়েছে, একটু মনে রাখবে এগুলো। ঠিক
আর থিওরি পার্টটা কিন্তু আমি অলরেডি করিয়েছি, এবং বইয়ের কোশ্চেন অ্যান্সার যে কোষে দেখি রয়েছে সেটাও করিয়েছি, সেটাও কিন্তু চেক করে নেবে, সব কিন্তু রেকর্ডেড রয়েছে। ঠিক আছে, যারা নতুন তাদেরকে বললাম। 5 দাগেরটা বলছে বড় হাতের আর এবং ছোট হাতের আর ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে। দেখো এটা ভালো করে বুঝবে, যদি বাইরে স্পর্শ করে এবং একটা যদি বড় হাতের আর হয় আর এবং একটা যদি ছোট হাতের আর হয়, বহিঃস্পর্শ করলে সবসময় সেটা যোগ হয়। মাথায় রাখবে, বহিঃস্পর্শ করলে সবসময় যোগ হয়। যদি বহিঃস্পর্শ করে তাহলে সবসময় সেটা যোগ হয়, আর প্লাস আর হয়। আর যদি অন্তঃস্পর্শ করে, ধরো এখানেও রয়েছে কেন্দ্র, এখানেও রয়েছে, এই দুটো কেন্দ্রের দূরত্ব যদি বের করি তাহলে একটা হচ্ছে আর আর একটা হচ্ছে ছোট আর, তাহলে এইটা হয়ে যাবে আর মাইনাস আর, যখন অন্তঃস্পর্শ যখন হবে। দুটোই সূত্র কিন্তু আমি বলে দিলাম। বহিঃস্পর্শ করলে আর প্লাস আর হবে, মানে বড় হাতের আর এর সাথে ছোট হাতের আর যোগ করতে হবে। আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে বড় হাতের আর থেকে ছোট হাতের আর বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 5 দাগের অ্যান্সারটা কি হবে, আর প্লাস আর, অপশন এ। তাই তো, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো 6 দাগে দিয়েছে অন্তঃস্পর্শ করেছে। আমি প্রথমে বলেছি অন্তঃস্পর্শ করলে তার সূত্র কি, আর থেকে ছোট হাতের আর মাইনাস করতে হবে, অর্থাৎ 6 থেকে তোমরা 3 বিয়োগ করে দাও। 6 থেকে 3 বিয়োগ করলে 3 সেন্টিমিটার হয়, একদম সহজ অঙ্ক। বুঝতে পারছো, এমসিকিউ গুলো একদম সহজ যদি একটু কনসেপ্টটাকে ভালো করে কাজে লাগাও। ঠিক আছে, ডাউট থাকলে বলবে, এর পরের পেজে আমরা যাব। এবার চলে আসছি আমরা পরের পেজে, কি আছে দেখে নি। দেখো 7 দাগে রয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। দেখো ভালো করে বুঝবে, 7 সেমি আর 4 সেমির এখানে বলেছে দেখো অন্তঃস্পর্শ করে, তাহলে অন্তঃস্পর্শ সূত্র কি বললাম, আর থেকে ছোট হাতের আর বিয়োগ করতে হবে, একটু আগেই বললাম। ঠিক আছে, বড় হাতের আর থেকে ছোট হাতের আর বিয়োগ করতে হবে, তাহলে 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 3 সেন্টিমিটার, যেটা অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার, একদম সহজ, মুখে মুখে হয়ে যাচ্ছে। 8 দাগেরটাই চলে আসছি, 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট, দেখো ব্যাস বিশিষ্ট বলেছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। অনেকে কি করবে বলতো, অঙ্কটা ভালো করে না পড়েই এই দুটোকে বিয়োগ করে 2 অ্যান্সার করে দেবে, কিন্তু মাথায় রাখবে 2 অ্যান্সার তো হবেই, কিন্তু এখানে ব্যাস বিশিষ্ট বলেছে, আমাদেরকে প্রথমে আগে এটা কি করতে হবে, ব্যাসার্ধ করতে হবে। ঠিক আছে, ব্যাসার্ধ যদি করি তাহলে 5-এর অর্ধেক হচ্ছে 5/2 আর 7-এর অর্ধেক হচ্ছে 7/2। ঠিক আছে, এটা কিন্তু আমরা পাচ্ছি, আর এটা ব্যাস বিশিষ্ট বলেছে, তাহলে আমরা যদি ব্যাসার্ধ দিয়ে যদি করতে যাই তাহলে দেখবে এখানে কত আসছে। এখানে আচ্ছা একটা জিনিস এখানে বলে দিই, এত পরিশ্রম করারও দরকার নেই, মাথায় রাখবে ব্যাসেও যদি থাকে, যদি ব্যাস বিশিষ্ট হয়, ঠিক আছে, তাহলেও কিন্তু সেম সূত্রই পড়বে। ঠিক আছে, এখানে আলাদা করে করার তোমাদের প্রয়োজন নেই, যদি মানে অন্তস্থভাবে যদি ব্যাস বিশিষ্ট হয় তাহলেও কিন্তু সেম সূত্র তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা হবে না, অ্যান্সার সেমই আসবে। ঠিক আছে, তাহলে 7 থেকে যদি 5 বিয়োগ করে দাও 2 সেন্টিমিটারই আসবে, এটাও চাপ নেওয়ার কিছু নেই, ব্যাসার্ধ বের করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এইভাবেও কিন্তু করতে তোমরা পারবে। ঠিক আছে, এবার চলে আসছি আমরা 9 দাগেরটায়, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি পরস্পর যদি বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করলে আমি কি বলেছিলাম, বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, তাহলে 5 আর 3 যোগ করে দাও তাহলে 8 সেন্টিমিটার বেরোচ্ছে, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 10 দাগেরটাই চলে আসছি,
ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক পি এ অঙ্কন করা হলো। পি এ 4 সেমি আর ওপি 5 সেমি হলে বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে। কি করে করব দেখো, প্রথমে আমরা করে নেব হচ্ছে একটা বৃত্ত এঁকে নিলাম। বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের স্পর্শক পি এ অঙ্কন করা হলো। তাহলে এখান থেকে আমরা একটা স্পর্শক টেনে নিলাম, এটা পি, এটা ও, আর এটা হচ্ছে এ, আর এটা আমরা জুড়ে দিলাম। এবার দেখো কি বলেছে, পি এ 4 সেমি অর্থাৎ এইটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার, আর ও পি, ও থেকে পি এটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার। একটা জিনিস কিন্তু মাথায় রাখবে বা একটা উপপাদ্য রয়েছে যে আমরা যে স্পর্শকটা টানবো সেই স্পর্শকটা কিন্তু এই ব্যাসার্ধের ওপর লম্বভাবে পড়বে, ঠিক আছে? অর্থাৎ ও এটা, ঠিক আছে, পি এর ওপর লম্ব, ও এটা পি এর ওপর লম্ব, আর লম্ব হলে এটা 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি কোণ ও এ পি এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি যদি হয় তাহলে এই যে পুরো ত্রিভুজটা যে আমরা দেখতে পাচ্ছি, এ ও পি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার? কারণ আমরা জানি যে যে কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটা সূত্র তোমরা জানো, বা যদি না জানো তাও জেনে নাও। সূত্রটা হচ্ছে লম্ব স্কোয়ার। প্রশ্ন হচ্ছে স্যার এখানে লম্ব কি করে বুঝবো? এইটা 90 ডিগ্রির সংলগ্ন দুটো বাহুকে লম্ব বা ভূমি ধরা হয়। তাহলে যে কোনো একটাকে লম্ব আর ভূমি ধরে নাও। তাহলে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এপি হচ্ছে লম্ব, এপি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের একটা সূত্র, ঠিক আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এপির মান কত? 4, তাহলে 4 এর স্কোয়ার। ও এর মান কত জানি না, তাই ও এর স্কোয়ার। ওপির মান 5, তাই 5 এর স্কোয়ার। তাহলে বাদি আমরা ও এর স্কোয়ার যদি লিখি তাহলে 5 এর স্কোয়ার কত হবে? 25, আর 4 এর স্কোয়ার কত হবে? 16। তাহলে 25 থেকে 16 বাদ দিলে আমরা জানি 9 হয়। তাহলে আমরা বাদ দিয়ে ও এর মান বলতে পারি 9 এর যদি রুট করি তাহলে 3 হবে, তাই তো? এখানে স্কোয়ার আছে, তার মানে 9 এর যদি আমরা রুট করি, বর্গমূল যদি করি তাহলে 3 হবে। এবার চেয়েছে অঙ্কটায় ভালো করে দেখো ব্যাস, অঙ্কটায় কিন্তু চেয়েছে কি? ব্যাস। কিন্তু আমরা তো বের করলাম ব্যাসার্ধ। তাহলে ব্যাস বের করতে গেলে জাস্ট 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 3 দুগুণী 6 সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার। তাহলে 6 সেমি আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে রয়েছে, সরি সিতে রয়েছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট চলে আসছি আমরা। দেখো 11 দাগের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করেছে। ও এ 5 সেমি, পি এ 12 সেমি হলে তাহলে কত হবে? দেখো এটাও আমরা একইভাবেই করব, ঠিক আছে? 11 দাগের অঙ্কটা আমরা করছি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, এই যে এটার নামকরণ করব হচ্ছে এ বিন্দুতে স্পর্শ করেছে, সরি এটা না, পি বিন্দু এটা এ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এটা এ আর এটা হচ্ছে ও, আর এটা জুড়ে দাও। একই অঙ্ক, আগের অঙ্কটার মতনই, ঠিক আছে? এখানে বলে দিয়েছে ও এর মানটা 5 সেমি, তাই এখানে 5 লিখলাম, আর এপির মানটা বলে দিয়েছে 12 সেমি, ঠিক আছে? তাহলে আমাদেরকে ও পি বের করতে হবে। আমি এখানে আর লেখালেখি করছি না যেহেতু এমসিকিউ কোশ্চেন। তাহলে ও পি বের করতে গেলে ডাইরেক্ট সূত্র কি? রুট ওভার লম্ব স্কোয়ার অর্থাৎ ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তাহলে রুট ওভারের মধ্যে ও এ হচ্ছে 5, তাহলে 5 এর স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ার 25, 12 স্কোয়ার 144, তাহলে আমরা বলতে পারি 169, আর 169 যদি বর্গমূল করি তাহলে 13 সেন্টিমিটার বেরোবে। তাহলে 13 সেমি আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে রয়েছে, ঠিক আছে?
তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা, দেখো পরেরটায়। পরেরটা কি বলছে, 12 দাগ। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত কিউ বিন্দুতে স্পর্শ করেছে ও কিউ 9 সেমি আর পিও 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য কত? তো এটা দেখো 12 একই ছবি, ঠিক আছে, সেম টাইপের ছবি হচ্ছে, একই টাইপের ছবি। তাহলে পি বিন্দু থেকে অঙ্কিত এটা পি, এটা কিউ, আর এটা হচ্ছে বলে দিয়েছে কি জানো ও। তাহলে কি কি মান দিয়েছে, ও কিউ 9, ও কিউ হচ্ছে এটা 9, আর পিও, পিও বলে দিয়েছে 15। তাহলে এটা বের করতে গেলে ডাইরেক্ট এর সূত্র রয়েছে, পি কিউ বের করার ডাইরেক্ট সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার থেকে আমরা ও কিউ স্কোয়ার বিয়োগ করে দেবো, ঠিক আছে। অতিভুজ থেকে আমরা লম্বটা বা ভূমিটা যাই বলো না কেন সেটাকে মাইনাস করে দেবো। ওপির মান কত, ওপির মান 15, তাই 15 স্কোয়ার, আর এটা হচ্ছে 9 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225, আর 9 স্কোয়ার হচ্ছে 81। তাহলে বিয়োগ করলে হচ্ছে 4, 8, 9, 10, 11, 12, এটাও 4 আর 1, 144, মানে হচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে 12 সেন্টিমিটার আসছে, কিন্তু অপশানে তো 12 নেই। অপশানে এরকম করেই রেখে দিয়েছে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। মানে এটাকে সমাধান করেনি, ঠিক আছে, এটাকে সমাধান করেনি, ঠিক আছে। চলো নেক্সট। এবার চলে আসছি আমরা, দেখো 13 দাগেরটায়। 13 দাগেরটা কি বলছে, সেম অঙ্ক মনে হয়। একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থিত এবং বৃত্তের ব্যাসার্ধ যদি 10 সেমি হয় তাহলে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? তো আমরা কি করব, প্রথমে একটা বৃত্ত এঁকে নেব, এবং বৃত্তটা কি হচ্ছে, এখানে একটা স্পর্শক রয়েছে এবং এখানে একটা স্পর্শক রয়েছে, ঠিক আছে। এই দুটো স্পর্শক রয়েছে, একটা সি বিন্দুতে ছেদ করছে ধরলাম, এটা বি তে ছেদ করছে ধরলাম, এটা এ তে ছেদ করছে, এবং এর মাঝখানে এরকম দাগ টেনে নিলাম, ঠিক আছে। এটার নামকরণ করলাম ও, ঠিক আছে, 90 ডিগ্রি কোণে অবস্থিত। বৃত্তের ব্যাসার্ধ যদি 10 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 10 সেমি হয় তাহলে তাহলে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত, বৃত্তের যে স্পর্শকটা তার দৈর্ঘ্য কত, অর্থাৎ বি থেকে সি বা এ থেকে বি, এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে আমরা কি করব বলতো, এখানে একটা লজিক কাজ করছে, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের যে ব্যাসার্ধটা এই যে ও এটা, সেটাই সিবির সাথে সমান, ঠিক আছে। ও এর যে মাপটা সেটা ও সির সাথে আগে সমান করি, দেখো ও এর মানটা ও সির সাথে সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আর এ বির যে মানটা সেটা বিসির সাথে সমান, এ বির যে মানটা সেটা বিসির সাথে সমান। কেন স্যার? কারণ আমরা জানি বহিস্থ বিন্দু থেকে যদি কোনো স্পর্শক টানা হয়, মানে দুটো স্পর্শক টানা হয়, তাহলে স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হয়। আবার বলছি, কোনো বহিস্থ বিন্দু থেকে, কোনো বহিস্থ বিন্দু থেকে যদি আমরা দুটো স্পর্শক টানি, তাহলে এটার যা দৈর্ঘ্য বেরোবে এটারও তাই দৈর্ঘ্য বেরোবে, এটা একটা উপপাদ্য রয়েছে। তাহলে বি থেকে সি আর এ থেকে বি হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারি যে চারটে বাহুর দৈর্ঘ্য সমান হলে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে ও এ বি সি এটা একটা বর্গক্ষেত্র হচ্ছে না, চারটে বাহুর দৈর্ঘ্য তো সমান, তাই তো, আর একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা বর্গক্ষেত্র হচ্ছে। তাহলে বর্গক্ষেত্র যদি হয় তাহলে স্পর্শকের দৈর্ঘ্য এখানে চেয়েছে 10 সেন্টিমিটারই হবে, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, 10 সেন্টিমিটারই হবে, ঠিক আছে।
তাহলে স্পর্শক হচ্ছে 10 সেন্টিমিটারই হবে। তাহলে 10 সেন্টিমিটার আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো আমরা 14 দাগে চলে আসছি। 14 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের ওপর পিআর আর পিএস দুটি স্পর্শক। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এঁকে নিলাম, এখানে স্পর্শক রয়েছে, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এস, তাই তো? তাহলে পি আর পিএস দুটো স্পর্শক, আর এখানে কেন্দ্র রয়েছে। বলছে আর এস এর দৈর্ঘ্য কত? এই আর এস এর দৈর্ঘ্য, এখানে কিন্তু কেন্দ্রটা একটু সাইডে রয়েছে, হ্যাঁ, কেন্দ্র দিয়ে কিন্তু যাবে না, কেন্দ্রটা অন্য জায়গায় রয়েছে। এবার বলে দিয়েছে এখানে যে আর পি এস, এইটা বলে দিয়েছে হচ্ছে 60 ডিগ্রি। এবার ভালো করে বুঝবে লজিকটা, দেখো চেয়েছে কি আগে বলে দিই, চেয়েছে হচ্ছে আর এস এর মানে এইটার মান। খুব সহজ, দেখো আমরা জানি পি থেকে আর এর যা মান, পি থেকে এস এরও তাই মান। কেন? কারণ একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি স্পর্শক টানা হয় দুটো, তাহলে সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, তাই স্পর্শক দুটো সমান পি আর আর পি এস। তাহলে আমরা বলতে পারি যে বিপরীত কোণও সমান, তার মানে পি আর এর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে কোণের নাম কি? আর এস পি। আর এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা, নাম কি এটার? এস আর পি বা পি আর এস, তাই তো? তাহলে এই দুটো কোণ সমান। এবার এই দুটো কোণ যদি আমরা বের করতে চাই, তাহলে 3 নম্বর কোণটা তো আমরা জানি, তাহলে কি করবো, 180 থেকে 60 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। লজিক তো এটাই বলে, এই দুটো যদি সমান হয় তাহলে 180 থেকে 60টা বিয়োগ করে দেবো আর 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা কত হবে, 120/2, 120/2 মানে 60 ডিগ্রি। অর্থাৎ এটা পুরোটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ পি আর এস এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, হ্যাঁ या না একটু জানাবে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয়, পিআরএস যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এটা তিনটে দৈর্ঘ্যের মাপই সমান। তাহলে পিআর এর মান যদি 8 সেন্টিমিটারের হয়, তাহলে এটাও 8 সেন্টিমিটার, আর আর এসও হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি আর এস ইকুয়াল টু 8 সেন্টিমিটার। আর 8 সেন্টিমিটার আমরা অ্যান্সারও দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে। ঠিক আছে, এবার চলে আসছি, দেখো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু তোমরা বারবার পাবে। ঠিক আছে, প্রশ্ন বিচিত্রা এটা বারবার পাবে। এই অঙ্কটা 15 দাগেরটা স্টার দিলাম। বলছে দুটো বৃত্ত রয়েছে, দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে তার যে সাধারণ স্পর্শকটা, সেটার থেকে যে কোণটা তৈরি হবে এখানে, এই কোণটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এই কোণটা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি হয়, এই কোণটা অলওয়েজ 90 ডিগ্রি হয়, মাথায় রাখবে। এটার উপপাদ্য রয়েছে তোমাদের, সরি উপপাদ্য বলবো না, প্রয়োগ আছে। এটার কিন্তু প্রয়োগ বইতে করে দেওয়া আছে, ঠিক আছে, মানে প্রমাণটা করে দেওয়া আছে বইয়ে। তাই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা টেস্ট পেপারে প্রচুর বার পাবে, প্রচুর বার। ঠিক আছে, চলে আসছি 16 দাগেরটা। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের বহিস্থ একটি বিন্দু পি, পি বিন্দু থেকে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু কিউতে স্পর্শক কিউ পি এর দৈর্ঘ্য 8 সেমি হলে কেন্দ্র থেকে পি এর দূরত্ব কত হবে? তাহলে কি বলছে দেখে নি। 16 দাগ, তাহলে এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে, ছবিটা তো হলো না।
তাহলে 6 সেমি এখানে বলে দিয়েছে ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে বলেছে যে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের বহিস্থ একটি বিন্দু পি, পি বিন্দু থেকে বৃত্তের উপর অবস্থিত একটি কিউতে স্পর্শ কিউ পি, তার মানে এটা পি, এটা কিউ, আর এইটা কি নাম, এটা কোনো নামই দেয়নি, তাহলে ও দিয়ে দিলাম। তাহলে বলেছে ও কিউ এর দৈর্ঘ্য 8 সেমি, এটা 8 সেমি বলে দিয়েছে, আর ও কিউ এর মান 6 সেমি ব্যাসার্ধ বলে দিয়েছে, তাই এটা 6। তাহলে পি বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব কত, তার মানে অতিভুজ বের করতে হবে। তাহলে অতিভুজ বের করা তো আগেও দেখালাম, ঠিক আছে। কি করতে হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে দিতে হবে। তাহলে এটা দেখবে কত বেরো, 8 স্কোয়ার 64 আর 6 স্কোয়ার 36, তাহলে 64 যোগ 36 আমরা জানি 100 হয়। তাহলে 100 যদি বর্গমূল করি তাহলে 10 হচ্ছে, তাহলে 10 সেন্টিমিটার, যেটা অপশন ডি তে রয়েছে, ঠিক আছে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরেরটায়, দেখো শূন্যস্থান পূরণে বলছে এক দাগেরটা, একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ছেদক বলে, ছেদক, ঠিক আছে, এটাকে কি বলে, ছেদক বলে। তাহলে একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি ভিন্ন বিন্দুতে যদি ছেদ করে, ধরো এরকম ভাবে ছেদ করলো, তাহলে এইটাকে বলা হয় হচ্ছে ছেদক, ঠিক আছে। দুয়েরটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, বহিঃস্পর্শ করালাম, এর সাধারণ স্পর্শকের সংখ্যা কটা, একটা, দুটো, আর মাঝখান দিয়ে যাবে তিনটে, টোটাল তিনটে হবে, তিনটি। উত্তর অবশ্য পাশে লেখা আছে, তবু আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তিনেরটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্ততে সর্বাধিক ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়, কটা স্পর্শক অঙ্কন করা যায়, দুটো। এই যে আগেই দেখিয়েছি, এই যে একটা স্পর্শক, এই যে একটা স্পর্শক, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুটো স্পর্শকই অঙ্কন করা যায়, তাই এখানে 2 বসবে। চলে আসছি চারেরটা, কোন বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দুতে ওই ব্যাসের ওপর লম্ব অঙ্কন করলে লম্বটি ওই বৃত্তের একটি স্পর্শক হবে। এটা তো জানো, এটা আর কি এঁকে দেখাবো, এই যে এইভাবে যদি আমরা লম্ব আঁকি, বা এইভাবে যদি লম্ব আঁকি, অথবা এইভাবে যদি লম্ব আঁকি, অথবা এইভাবে যদি লম্ব আঁকি, তাহলে এগুলো সবই স্পর্শক তৈরি হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ব্যাসের প্রান্তদ্বয় বলেছে, ব্যাসের কিন্তু প্রান্তদ্বয়, মানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, বা এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, ঠিক আছে, স্পর্শক হবে। তারপরে পাঁচেরটা কি বলছে দেখো, বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু এবং কেন্দ্র দুটি ড্যাশ হবে। এটা কি হবে বলতো, এটা সমরেখ হবে, সমরেখ মানে এক লাইনে হবে, বোঝা গেল, এক লাইনে হবে, তাই এটাকে আমরা বলি হচ্ছে সমরেখ হবে। দুটো বৃত্ত পরস্পর যদি স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটা সমরেখ হবে, ঠিক আছে, স্পর্শক বিন্দুটা যেটা। এবার চলে আসছি হচ্ছে 6 দাগেরটা। আচ্ছা যদি বলো যে স্যার একে দেখান, তাহলে এই যে দেখে নাও, এই যে এখানে যে পয়েন্টটা রয়েছে, এটা কেন্দ্রর মধ্যে দেখো একই লাইনে রয়েছে, ঠিক আছে, একই লাইনের মধ্যে থাকবে, তাই এটাকে সমরেখ বলে। 6টা বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি 5 সেমি, বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে কি হবে, বহিঃস্পর্শ মানে যোগ করতে হবে, তাহলে 4 আর 5 9 সেন্টিমিটার হবে। আগেই বলেছি সূত্র হচ্ছে আর প্লাস আর, ঠিক আছে, বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, তাই এটা 9 সেন্টিমিটার হবে। চলো আর শূন্যস্থান আছে নেই, সত্য মিথ্যায় চলে আসছি। এক দাগেরটা বলছে বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দু দিয়ে বৃত্তের কোনো স্পর্শক আঁকা যায় না, এটা একদম সত্য। তোমার ভেতরে যদি কোনো বৃত্ত থাকে তাহলে তুমি এইভাবে স্পর্শক আঁকতে পারবে না, অসম্ভব ব্যাপার, তাই এখানে আঁকা যায় না বলেছে, তাই এটা সত্য হবে, রাইট হবে। দুয়েরটা কি বলছে, কোনো বহিস্থ বিন্দু দিয়ে বৃত্তের ওপর কেবলমাত্র একটা স্পর্শক টানা যায় না, মাথায় রাখবে বহিস্থ বিন্দু দিয়ে বৃত্তের ওপর দুটো স্পর্শক কিন্তু টানা যায়, তাই এইটা হচ্ছে ফলস হবে, ঠিক আছে, দুটো স্পর্শক আঁকা সম্ভব। তিনেরটা কি বলছে, বহিস্থ বিন্দু দিয়ে কোনো বৃত্তে তিনটে স্পর্শক আঁকা যায়, এটাও কিন্তু মিথ্যে, না তিনটে আঁকা যায় না, বহিস্থ বিন্দু থেকে এটা কিন্তু মাথায় রাখবে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, তিনটে অসম্ভব ব্যাপার।
তিনেরটা হচ্ছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র স্পর্শক থাকবে। এক কেন্দ্রীয় বৃত্ত মানে হচ্ছে এই বৃত্তের ভেতরে বৃত্ত, তাহলে এর তো স্পর্শক তৈরি হবে না, এর কোনো স্পর্শকই নেই, তাই এটাও কিন্তু মিথ্যা হবে 3 দাগেরটা। 4 দাগেরটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ বা ছেদ না করে তাহলে দুটো সাধারণ স্পর্শকের সংখ্যা কত? সাধারণ স্পর্শকের সংখ্যা কি 4টে? হ্যাঁ, এটা একদম সত্য। ঠিক আছে, 4টেই হবে, আগেও দেখিয়েছি এই যেরকম ভাবে যদি স্পর্শ না করে তাহলে এইভাবে 4টে কিন্তু তৈরি হবে। ঠিক আছে। 5 দাগেরটা হচ্ছে একটি বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুটির অধিক স্পর্শক অঙ্কন করা যায়, এটা মিথ্যা। ঠিক আছে, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুটির অধিক স্পর্শক অঙ্কন করা যায় না, দুটোর বেশি করা যাবে না। ঠিক আছে, চলে আসছি আমরা। দেখো 1 দাগেরটা আবার বলেছে সত্য মিথ্যার মধ্যে মাধ্যমিক 2017-তে এসছে 7 আর 3 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? বহিঃস্পর্শ করলে বলেছিলাম যোগ করতে হয়, আর প্লাস আর হয় বলে দিয়েছি, তাই এটা তো মিথ্যা হবেই, কারণ যোগ করলে 10 আসছে, 4 তো আসছে না। নেক্সট 1 দাগেরটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটো স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও আর বি সি লম্ব সমদ্বিখণ্ডক হবে। তাহলে হবে কিনা আমরা দেখে নিচ্ছি। তাহলে ও বৃত্তের বহিস্থ কোনো বিন্দু একটা এ রয়েছে, বি আর সি তে স্পর্শ করছে, এখান থেকে একটা এখান থেকে একটা, তাহলে এটা বি আর এটা সি, তাহলে এ থেকে ও, ঠিক আছে, এইটা এ থেকে ও বা ও থেকে ও, এটা হচ্ছে বি সি, বি আর সি এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে। হ্যাঁ, এটা লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে, তাই এই কারণের জন্য এটা সত্য হবে। ঠিক আছে, তাহলে চলো আজকে তাহলে আমাদের বড় কোশ্চেন 2 নম্বরে কোশ্চেন করাচ্ছি না, সত্য মিথ্যা পর্যন্তই থাক। ঠিক আছে, এর পার্ট 2টা আসবে আগামী ক্লাসে। ঠিক আছে, আর যে অঙ্কগুলো বুঝতে পারলে না অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবে যে স্যার আমি এই অঙ্কটা বুঝতে পারিনি। ঠিক আছে, আর এর পার্ট 2টা অর্থাৎ 2 দাগের যে অঙ্কগুলো রয়েছে 2 মার্কসের, সরি 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেটা আমরা নেক্সট ক্লাসে কিন্তু করব। ঠিক আছে, এবং আরেকটা কথা বলে রাখছি, এর সাথে সাথে কিন্তু রেকর্ডেড ক্লাস আসছে। আমাদের সিলেবাস প্রায় জুলাই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি অলরেডি ত্রিকোণমিতি দেওয়া স্টার্ট করে দিয়েছি, ত্রিকোণমিতিগুলো রেকর্ডেড ক্লাসগুলো দেখতে থাকো। ঠিক আছে, আর রাশিবিজ্ঞানটা করালেই কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আরেকটা কথা বলে দিচ্ছি, অনেকে বলছো যে স্যার অন্তর্বৃত্ত পরিবৃত্ত বা যে সম্পাদ্যগুলো রয়েছে সেগুলো দেখাবেন না, মানে সেগুলো করাবেন না। দেখো আমার কাছে কোনো গ্যাজেট নেই যে সম্পাদ্যগুলোকে ডিজিটালি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, অথবা ক্যামেরা অন করে যে খাতায় এঁকে দেখাবো সেটাও কিন্তু আমার সেরকম স্ট্যান্ড নেই, বুঝে গেল, মানে ট্রাইপড যেটা সেটা কিন্তু নেই যে আমি একটা মোবাইলকে দাঁড় করিয়ে রেখে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো ওটা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে কিভাবে আঁকতে হয় সেটা কিন্তু আমি একটা ক্লাসে আলোচনা করে দিতে পারবো, কিন্তু প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কিন্তু সম্পাদ্য আমি দেখাতে পারবো না। শুধুমাত্র আমার কাছে কোনো টেকনিক্যাল কিছু নেই বা গ্যাজেটের কিছু নেই, বা ডিজিটালি হয়তো আমি পারি না এর জন্য। ঠিক আছে, ডিজিটালি কোনো মানে ইকুইপমেন্ট আমার কাছে নেই যে আমি তোমাদের ডিজিটালি দেখাবো। ঠিক আছে, তো সেটার জন্য কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হবে, সেটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, বা সম্পাদ্য তোমরা পারবে, অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা দেখে নিও, যারা পরে জয়েন করেছো, অনেকে পরে জয়েন করেছে, তাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা রেকর্ডেড থাকবে, দেখে নিও। এর পার্ট 2টা কিন্তু আমরা নেক্সট ক্লাসে পড়াবো। চলো, গুড নাইট সবাইকে।